আজকে আমরা ক্লাস 10 এর সিলেবাসে থাকা একটা কবিতা নিয়ে আলোচনা করব, যে কবিতাটার নাম প্রলয়োল্লাস। প্রথমেই একটু আমরা দেখে নেব যে প্রলয়োল্লাস থেকে আমাদের পরীক্ষায় ঠিক কী ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে। কেমন? প্রলয়োল্লাস যেহেতু একটা কবিতা, সেই জন্য এখান থেকে তোমাদের 3 ধরনের কোয়েশ্চেন আসবে: এমসিকিউ, এসএকিউ, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স আর ব্রড কোয়েশ্চেন্স। এবার যেটা বলা সেটা হচ্ছে যে এমসিকিউ এসএকিউ প্রত্যেকটা 1 নম্বর করে থাকবে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা 3 নম্বর করে, একটা ফ্ল্যাট 3 নম্বরের এলো বা 1+2, 1+1+1 এভাবে ভেঙে ভেঙেও আসতে পারে। ব্রড কোয়েশ্চেন্স প্রত্যেকটা 5 নম্বর করে, একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেনও পেতে পারো বা 4+1, 3+2 এরকমভাবে ভেঙে ভেঙেও তুমি পেতে পারো। এবারে চলে এসো, কবিতাটা আমরা ডেফিনেটলি তো পড়বই, কিন্তু তার আগে একটু কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করে নিই। সংক্ষেপে যেটুকু আমাদের দরকার সেটুকু নিয়েই কিন্তু আমরা আলোচনাটা করব। প্রলয়োল্লাস, পেজ নাম্বার 94। আমরা চলে যাব সরাসরি পেজ নাম্বার 96-এ, 96 সংখ্যক পৃষ্ঠা। সবাই টেক্সট বইটা বার করবে, আর আমি যেরকম হাতের কাছে পেন্সিল রেখেছি তোমরা পেন্সিল রাখবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো আমাদের কিন্তু মার্ক করে নিতে হবে। পেজ নাম্বার 96, কবি কাজী নজরুল ইসলাম, টিক মার্ক করে দাও। জন্ম মৃত্যু সাল এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, পুরো এন্টায়ার পার্টটাই পড়তে হবে। তার মধ্যে যেগুলো থেকে কোয়েশ্চেন আসে সেগুলো আমি কিন্তু মার্ক করতে করতে যাব। বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্ম হয় কবির। 1326 বঙ্গাব্দে তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। এবার এখান থেকেই ধরো তোমার কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন এলো যে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি? কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম কি? এইটা তাহলে হচ্ছে তোমার কোয়েশ্চেন। উত্তর হবে যে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতার নাম মুক্তি, এইটা। নেক্সট দেখো, 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। এইখান থেকে আমি একটা কোয়েশ্চেন এখানে ড্র্যাগ করে নেব, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতাটি কবে কোথায় প্রকাশিত হয়? আনসার আসবে বিদ্রোহী কবিতাটি বিজলি পত্রিকায় 1921 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আচ্ছা, এবারে দেখো, বিদ্রোহী কবি, তাহলে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি বলেই সবচেয়ে বেশি পরিচিত, কারণ তার এই বিদ্রোহ কেবলমাত্র ইংরেজদের শাসন শোষণের বিরুদ্ধে নয়, বরং আমাদের ভারতবর্ষে তখনকার দিনে যে সামাজিক বৈষম্য ছিল, যে জাতপাতের ভেদাভেদ ছিল, সেই সমস্ত কিছুর বিরুদ্ধেই তার বিদ্রোহ। সেই জন্য তাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। তার প্রতিবাদের হাতিয়ারই ছিল তার গান এবং তার কবিতা, কারণ কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। সেই জন্যেই কবি তার গান, তার কবিতাকেই অস্ত্র করে তুলেছেন যাবতীয় অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবার জন্য। কবি তার লেখায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। নজরুলের কবিতা ও গান চিরকাল বাঙালিকে উদ্দীপিত করে।
এবার টিকমার্ক করে দাও। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে, বলে ইন্ডিভিজুয়ালি টিকমার্ক করতে থাকো: অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয়শিখা, ছায়ানট, চক্রবাক প্রভৃতি। এই কাব্যগ্রন্থগুলোর নাম আমাদের খুব দরকার হবে। এমসিকিউ আসতেই পারে যে কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ হলো, বলে 4টে নাম দিয়ে দিল, যার মধ্যে এখান থেকে একটা হয়তো রইল। কাজী তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। ক্লিয়ার সবার কাছে এই অবধি? তাহলে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। ইংরেজ অপশাসন তথা ভারতীয় সামাজিক বৈষম্য, যে জাতিভেদ প্রথা, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধেই তিনি প্রতিবাদে গর্জে উঠেছেন তার গান এবং কবিতার মধ্যে দিয়ে। সেই রকমই অন্য একটি কবিতা হচ্ছে আমাদের পাঠ্য প্রলয়োল্লাস। সবাই টেক্সটটা বার করে নেবে। প্রলয়োল্লাস, এখানে আমি সবার সুবিধের জন্য একবার বলেও দিচ্ছি, মূল গ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। এবার অগ্নিবীণার প্রকাশকাল হলো 1922 খ্রিস্টাব্দ। এবার প্রলয়োল্লাস নামটা দেখবে ভীষণ বানান ভুল হয়, এই জায়গাটায় খেয়াল করবে, কারণ আমাদের টার্গেটই থাকবে যে এমসিকিউ এসএকিউতে তো আমরা ফুল মার্কস তুলবই, এমনকি 3 মার্কসের কোয়েশ্চেনও আমরা ফুল মার্কস তুলব একদম ঠিক উত্তর দিয়ে। কাজেই তার মধ্যে প্রথম শর্ত বই ভালো করে পড়তে হবে, দ্বিতীয় শর্ত বানান ভুল করা চলবে না। কাজী কবির নামটাও মার্ক করে দিলাম, ভালো করে দেখে নিও কাজী বানানটা, কাজী নজরুল ইসলাম। কবি বলছেন, কি বলছেন? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। তাহলে আমরা এখানে দেখব যে কবি এখানে একদল মানুষকে কারোর একজনের বা কারোর অনেকজনের জয়ধ্বনি করতে বলছেন। জয়ধ্বনি অর্থাৎ কি না, জয় সূচক ধ্বনি। অনেক সময় বলা হয় না, প্রজারা বলেন মহারাজের জয় হোক, এই তাকে বলা হয় জয়ধ্বনি। তাহলে কবি এখানে কাদের জয়ধ্বনি করতে বলছেন? এই তোরাটা কারা? তোরা বলতে পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের বোঝানো হয়েছে। কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের বোঝানো হয়েছে। তাহলে তোরা কারা? তোরা বলতে কবি এখানে পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের বুঝিয়েছেন। এবারে এই যে বলা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের এ কথা বলেছেন? পার্ট কোয়েশ্চেন এলো, কবি কাদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন? কাদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন? এই কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে? কবি কাদের এ কথা বলেছেন তোরা সব জয়ধ্বনি কর? কবি পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের জয়ধ্বনি দিতে বলেছেন। কবি কাদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন? কবি
বিপ্লবীদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন। একটু আমি বলে রাখি এবার যে এই কবিতাটায় কবি এখানে পরাধীন ভারতীয়দের স্বাধীনতা দিতে যে বিপ্লবীরা আসছেন তাদেরকে কবি এখানে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে কল্পনা করছেন। অর্থাৎ এই বিপ্লবীরা রুদ্র মূর্তি ধারণ করে প্রলয়ঙ্কর শিবের মতো, অর্থাৎ শিবের যে নটরাজ মূর্তি তোমরা সবাই দেখেছ, যেখানে শিব নৃত্যরত, তার নৃত্যের প্রতিটি পদক্ষেপে ধ্বংস হয়ে ওঠে অনিবার্য, এবং সেই ধ্বংসের ওপরেই তিনি নতুনের সৃষ্টি করেন। সেই প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে যেন আজকে ভারতীয় বিপ্লবীরা আবির্ভূত হচ্ছেন। তারাই এসে কি করবেন, যাবতীয় জীর্ণ পুরাতনের অবসান ঘটাবেন, ইংরেজদের শাসনের হাত থেকে আমাদেরকে মুক্তি দেবেন এবং ভারতবর্ষে যে অনাচার চলেছে সেই সমস্ত কিছুর অবসান ঘটাবেন। সেই জন্যেই তাদেরকে কবি এখানে প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে কল্পনা করেছেন। কি বলছেন দেখো, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই দুটো লাইন আমরা কবিতাতে বারবার পাবো ধ্রুব পদের মতো। অর্থাৎ দেখবে কোনো কোনো গানে বা কোনো কোনো কবিতায় একটা লাইন বা দুটো লাইন এমন হয় বারবার ফিরে ফিরে আসে, যেগুলোকে আমরা ধুয়া পদ বা ধ্রুব পদ বলি। তো এই দুটো হচ্ছে সেই রকম লাইন। কবি এখানে পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের বীর বিপ্লবীদের জন্য জয়ধ্বনি দিতে বলেছেন। কবি এখানে কল্পনা করে নিচ্ছেন কি যেন একটা কালবৈশাখী ঝড় উঠেছে। এইটাকে একটু ভিজুয়ালাইজ করে রাখো। কালবৈশাখী মানে কালবৈশাখী, অর্থাৎ চৈত্র মাস, তারপরে বৈশাখ মাস। এই চৈত্র বৈশাখ মাসের বিকেল বেলাটায় যে প্রবল ঝড় বৃষ্টি হয় সেটা কি বলা হয়, কালবৈশাখী। এই কালবৈশাখী কি করে, সারা বছরের যে জীর্ণ দীর্ণ সমস্ত কিছুর অবসান ঘটায়, নতুনের সৃজন করে। দেখবে গাছ থেকে সব পুরনো শুকনো পাতা ঝরে পড়ে যায়, সেই শুকনো পাতাগুলোকে কালবৈশাখীর ঝড় উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় ফেলে দেয়। তারপরে বৃষ্টি নামে, তপ্ত শুকনো মাটি সেই বৃষ্টির জলে স্নিগ্ধ শীতল হয়ে ওঠে, তাতে নতুন গাছ জন্মায়। মরা গাছগুলো, তথাকথিত মরা গাছগুলো থেকে নতুন পাতা, সবুজ পাতা গজিয়ে ওঠে। তাহলে কালবৈশাখীর ঝড় একই সঙ্গে ধ্বংস এবং সৃষ্টির প্রতীক। ঠিক সেই রকমভাবেই কবিও এখানে কল্পনা করছেন যে ভারতীয় বীর বিপ্লবীরা তারা প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আজকে আবির্ভূত হচ্ছেন, যারা চারিদিকে ধ্বংস বয়ে আনছেন, প্রলয় বয়ে আনছেন, কিন্তু সেই ধ্বংসের মধ্যেই নতুন সৃষ্টির বীজ বপন করছেন তারা। কবি বলছেন, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। কেতন কথাটার মানে হচ্ছে পতাকা। অর্থাৎ এই যে বীর বিপ্লবীরা যারা রুদ্র শিবের মূর্তিতে আবির্ভূত হচ্ছেন, কালবৈশাখী ঝড়ের মূর্তিতে যারা দেখা দিচ্ছেন, তারা নতুনের পতাকা ওড়াতেই আসছেন। তাহলে এইখান থেকে আমরা যদি একটা কোয়েশ্চেন নিই এই লাইনটা থেকে, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়, নূতনের কেতন কোথায় ওড়ে? নূতনের কেতন কোথায় ওড়ে? তোমার আনসার হবে নূতনের কেতন ওড়ে কালবৈশাখী ঝড়ের মতো যে বিপ্লবীরা আবির্ভূত হচ্ছেন তাদের সেই আবির্ভাবের মধ্যে দিয়ে কবি সেই বিপ্লবীদের জন্য আবার জয়ধ্বনি করতে বলছেন। এবং কি বলছেন, আসছে এবার অনাগত প্রলয়ের নেশার নৃত্য পাগল। অর্থাৎ প্রলয় নেশায় মত্ত নৃত্য পাগল মহাদেবের মতোই বীর বিপ্লবীদের আবির্ভাব ঘটছে। তারা কি করেছেন, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পাড় কথাটার অর্থ হচ্ছে সমুদ্রের পাড়।
সিংহদ্বার মানে হচ্ছে প্রধান ফটক, আগল মানে হচ্ছে যে হুড়কো বা খিল। কবি তাহলে কি বলছেন? কবি বলছেন যে ভারতীয় বীর বিপ্লবীরা তারা প্রলয়ের নেশায় মত্ত হয়ে নৃত্য পাগল মহাদেবের মতোই আবির্ভূত হচ্ছেন, যার সামনে দাঁড়াবার, যাকে প্রতিহত করবার শক্তি কারোর নেই। এবং সেই কালবৈশাখী ঝড়েই উঠছে নতুনের পতাকা, যার মধ্যে দিয়েই সম্ভাবিত হচ্ছে নবসৃষ্টির উন্মাদনা। এবার এই যে প্রলয় নেশায় মত্ত হয়ে নৃত্য পাগল শিবের মতো যে বীর বিপ্লবীরা আসছেন, তারা সিন্ধু পাড়ের সিংহদ্বারের আগল ভেঙে দিয়েছেন। সিন্ধু পার মানে সমুদ্র পার, অর্থাৎ এখানে আন্দামানের যে সেলুলার জেল তার প্রতি কবির ইঙ্গিত। অর্থাৎ এই বীর বিপ্লবীরা কি করেছেন? তারা আন্দামানের সেলুলার জেলের সিংহদ্বার প্রধান ফটক ভেঙে দিয়েছেন, এবং ভেঙে দিয়ে সেখানে বন্দী হয়ে থাকা যে ভারতীয় বিপ্লবী তাদেরকে তারা মুক্তি দান করেছেন। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। মৃত্যু গহন কথাটার অর্থ হলো মৃত্যুর মতো গভীর, অন্ধকূপ মানে হচ্ছে অন্ধকার গহ্বর। আমি এক্ষুনি শব্দার্থগুলো দিয়ে দেব। মহাকালের চণ্ডরূপে ধূম্র ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। অর্থাৎ যে ভারতবর্ষ পরাধীনতার অন্ধকারে ডুবে রয়েছে, মৃত্যুর মতো গভীর সেই অন্ধকারে ডুবে রয়েছে, সেই অন্ধকার গহ্বরের মতো ভারতবর্ষে এই রুদ্ররূপী শিবের মতোই বিপ্লবীরা আবির্ভূত হচ্ছেন। মহাকাল মানে হচ্ছে রুদ্ররূপী শিব। শিবের দুটো রূপ আছে, একটা রূপ হচ্ছে রুদ্ররূপ, আরেকটা রূপ হচ্ছে মহাদেবের রূপ। রুদ্ররূপে তিনি ধ্বংস করেন, আর মহাদেবের রূপে তিনি নতুন সৃজন করে। এখানে কিন্তু ধ্বংসাত্মক শিবের রূপে বীর বিপ্লবীরা আসছেন, চণ্ড মূর্তি, ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তারা আসছেন। ধোঁয়ায় ধোঁয়ায় চারিদিক ভরে গেছে, এমনই প্রলয় ঘনিয়ে তুলেছেন তারা। এবং সেইখানেই বজ্রশিখা মানে বিদ্যুতের মশাল জ্বালিয়ে তারা আসছেন। বিদ্যুতের রেফারেন্স আসছে কেন? কারণ কালবৈশাখীর কথাটা আমরা আগেই পেয়ে গেছি। আমি ছেলে মেয়েদের বলেওছি কালবৈশাখী ব্যাপারটা একটু ভিজুয়ালাইজ করে রাখো। কালবৈশাখীর ঝড়, ধরো একদিন বিকেলবেলা দেখলে আকাশটা ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, ক্রমশ মেঘ গাঢ় থেকে আরও গাঢ় হচ্ছে, তারপরে উঠছে ঝোড়ো হাওয়া, এবং সেই ঝোড়ো হাওয়ায় চারিদিকের সমস্ত শুকনো পাতা উড়ে বেরিয়ে যাচ্ছে, টিনের চাল উড়ে যাচ্ছে, যা কিছু জীর্ণ হয়েছিল, ক্ষয়ে যাচ্ছিল, সব কিছু উড়ে 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 বেরিয়ে যাচ্ছে। তারপরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। দেখবে একটা মাটি থেকে সোঁদা সোঁদা গন্ধ বেরোয় যখন অনেক দিন পর বৃষ্টি নামে। তাহলে এখানেও সেই কালবৈশাখী ঝড়ের মতোই, সেই রুদ্ররূপী শিবের মতোই ভয়ঙ্কর মূর্তিতে ভারতীয় বীর বিপ্লবীরা আবির্ভূত হচ্ছেন। চারিদিকে ধ্বংসের বার্তা বহন করে আনছেন তারা। ইতিমধ্যেই তারা আন্দামানের সেলুলার জেল তার সিংহদ্বার ভেঙে ফেলে সেখান থেকে বিপ্লবীদের মুক্তি দান করেছেন। এবার তারা যে মৃত্যুর মতো গভীর, যে অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষ পরাধীনতার কুসংস্কারের অন্ধকারে ডুবে রয়েছে যে ভারতবর্ষ, সেইখানে তারা রুদ্ররূপী শিবের মতো ভয়ঙ্কর বেশে দেখা দিচ্ছেন। ধোঁয়ায় ধোঁয়ায় চারিদিক ভরে গেছে এবং বিদ্যুতের মশাল জেলে তারা ভয়ঙ্কর বেশে এগিয়ে আসছেন। এবার কবি কি বলছেন? ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে আগের লাইনটা শেষ হয়েছিল
বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তাহলে ভয়ঙ্কর আসছে, ভয়ঙ্কর শিবের মূর্তিতে বীর বিপ্লবীরা আসছে, চারিদিকে প্রলয় ঘনিয়ে উঠছে, ধ্বংসের বার্তা বহন করছে, চারদিকে যা কিছু জীর্ণ পুরনো সব কিছুকে তারা ধ্বংস করতে করতে আসছেন। কিন্তু তা সত্ত্বেও সেই ভয়ঙ্কর হাসছে, কারণ ধ্বংসের মধ্যেই তো রয়েছে নবসৃষ্টির সম্ভাবনা, রাইট? তাহলে এবার আমরা এখান থেকে কোয়েশ্চেন নিয়ে নেব। এই লাইনটা তুলে বজ্রশিখার মশাল জেলে কে আসছে? বজ্রশিখার মশাল জেলে কে আসছে? উত্তর হবে বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর শিবের মূর্তিতে ভারতীয় বীর বিপ্লবীরা আসছেন। কেমন? এইটা হয়ে গেল তোমার উত্তর। এবার হচ্ছে মৃত্যু গহন অন্ধকূপে, অর্থাৎ মৃত্যুর মতো গভীর অন্ধকার যে গহ্বর, মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বর, পরাধীন ভারতবর্ষকে বোঝানো হচ্ছে যা মৃত্যুর মতো গভীর অন্ধকার গহ্বরের মতো, পরাধীনতার কুসংস্কারের অন্ধকারে ডুবে রয়েছে। এবার যেটা বলছিলাম যে বীর বিপ্লবীরা ভয়ঙ্করের বেশে আসছে, তারা প্রলয় ঘনাতেই আসছে, কিন্তু হাসছে কেন? কারণ তাদের সেই প্রলয় বা ধ্বংসের মধ্যেই নবসৃষ্টির সম্ভাবনা রয়েছে, নতুনকে সৃজন করতেই তো তাদের আগমন। তাহলে কোয়েশ্চেন নিয়ে নাও যে ভয়ঙ্কর হাসছে কেন? ভয়ঙ্কর হাসছে কেন? রুদ্ররূপী শিবের মূর্তিতে যে বীর বিপ্লবীরা ভয়ঙ্কর বেশে আসছেন, তারা হাসছেন কারণ তাদের ধ্বংসের মধ্যেই রয়েছে নতুন সৃষ্টির সম্ভাবনা, সেই জন্যেই তারা হাসছেন। কবি আবারও বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপর কবি কি বলছেন? ঝামর তাহার কেশের দোলায়, ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলায়। অর্থাৎ তার ঝামরের মতো কেশের দোলায় কি হচ্ছে? গগন দুলে উঠছে এবং সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলাচ্ছে। ঝামর অর্থাৎ যেটা ঝামার মতো কৃষ্ণবর্ণ, কালো রঙের দেখতে। এই যে শিবের মূর্তি কল্পনা করা হচ্ছে বিপ্লবীদের জন্য, শিবের মূর্তি যেটা কল্পনা করা হচ্ছে সেই রকম, তাহলে শিবের বিশাল জটা থাকে আমরা জানি, ঠিক সেই শিবের মতোই রুদ্র মূর্তি ধারণ করেছে আজকে বীর বিপ্লবীরা। তাদের ঝামরের মতো কেশের দোলায় সারা গগন যেন দুলে উঠছে এবং সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলাচ্ছে। এখান থেকে একটা কোয়েশ্চেন ভীষণ ভীষণ আসে যে ধূমকেতু সম্পর্কে কবি কোন কোন বিশেষণ ব্যবহার করেছেন? ধূমকেতু সম্পর্কে কবি কোন কোন বিশেষণ ব্যবহার করেছেন? এইটা যদি তোমার কোয়েশ্চেন হয়, আনসার হবে ধূমকেতু সম্পর্কে কবি সর্বনাশী জ্বালামুখী এই দুটি বিশেষণ ব্যবহার করেছেন। একদম ছোট্ট কোয়েশ্চেন, ছোট্ট আনসার। এবার তাহলে আমি যেটা দিয়ে নেব একটু ছোট্ট করে, সেটা হচ্ছে ঝামর। ঝামর কথাটার অর্থ কি? ঝামর কথাটার অর্থ যেটা আমি একটু আগেই বলছিলাম যে
ঝামার মতো কৃষ্ণবর্ণ। ঝামার মতো কৃষ্ণবর্ণ। ঝামা এমন এক ধরনের বস্তু, ওই অনেকটা ভাঙা ইটের টুকরোর মতো, যেগুলো দিয়ে আগেকার দিনে বাসনপত্র মাজা হতো। কৃষ্ণ মানে কালো, তাহলে ঝামার মতো কালো রঙের যেটা, সেটা কি বলা হচ্ছে? ঝামর। আর জ্বালামুখী মানে যেখান থেকে অগ্নিশিখা বেরিয়ে আসে। এবার চলে এসো ধূমকেতু। ধূমকেতু, আমি এর ইংলিশ টার্মটা দিয়ে দিচ্ছি, যাকে ইংলিশে বলা হয় কমেটস। অর্থাৎ ঝাঁটার মতো লেজ বিশিষ্ট, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট মহাজাগতিক জ্যোতিষ্ক। মহাজাগতিক জ্যোতিষ্ক। অনেক বছর পর পর এদেরকে দেখা যায়, কিন্তু সেটা বড় কথা নয়। লোকের বিশ্বাস, প্রচলিত মত যেটা, যে ধূমকেতুর আবির্ভাব অমঙ্গলজনক। তাহলে কবি এখানে কি বলছেন? কবি এখানে যেটা বলছেন যে এই যে আমাদের বীর বিপ্লবীরা, তারা কিন্তু সর্বনাশের বেশে আসছেন, এবং তাদের এই ঝেঁপে আসা কেশের ঝাপটায় আকাশ যেন দুলছে। তারা বিধ্বংসী ধূমকেতুর মতো রূপ ধারণ করে আসছেন, যে ধূমকেতু চারিদিকে তার চামর দোলাচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো, চারিদিকে একটা প্রচণ্ড প্রলয়, প্রচণ্ড ধ্বংস যেন ঘনিয়ে আসছে, একটা ওলট পালট হয়ে যাচ্ছে সব কিছু। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাণ ঝোলে দোদুল দোলে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, যে সেই কাল ভৈরবের বেশে আসা যে বিপ্লবীরা, তার রক্তমাখা কৃপাণ চারিদিকে আন্দোলিত করে চলেছেন। কৃপাণ কথাটার অনেকগুলো অর্থ হতে পারে, এখানে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হচ্ছে খড়গ। অর্থাৎ এই যে বীর বিপ্লবীরা, তারা রক্তমাখা খড়গ চারিদিকে ঝোলাচ্ছে। অর্থাৎ যেখানে যা কিছু অনাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই সমস্ত কিছুকে তারা খড়গের আঘাতে ধ্বংস করে চলেছে। সেই জন্যেই বারবার বলা হচ্ছে যে তারা ধ্বংসাত্মক শিবের মূর্তিতেই আজকে আবির্ভূত হয়েছেন। ফলে রক্তমাখা কৃপাণ আজকে তাদের, সেই রক্তমাখা কৃপাণ তারা চারিদিকে আন্দোলিত করে চলেছেন। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, সেই প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে আগত যে বিপ্লবীদের অট্টহাসির হট্টগোলে আজকে চরাচর সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। কারণ এই যে প্রচণ্ড প্রলয়, ধ্বংস তারা ঘটাচ্ছেন, এবং হা 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 করে অট্টহাসি হাসছেন, সেই দেখে বাকি পুরো পৃথিবী চুপ করে আছে ভয়ে। কোয়েশ্চেন নিয়ে নেবে, চরাচর স্তব্ধ কেন? চরাচর স্তব্ধ কেন? এখানেও সেই সেম কোয়েশ্চেন আসবে। প্রলয়ঙ্কর শিবের মূর্তিতে যে বীর বিপ্লবীরা চারিদিকে প্রলয় ঘনিয়ে তুলেছেন, তাদের অট্টহাসির হট্টগোলেই চরাচর আজকে স্তব্ধ। চরাচর কথার অর্থ আমি বলে দিয়েছি। চরাচর কথার অর্থ হচ্ছে সমগ্র পৃথিবী। চরাচর মানে সমগ্র পৃথিবী। অট্টরোল কথার অর্থ হলো অট্টহাসি। কবি বলছেন, ওরে ওই স্তব্ধ চরাচর। আবার রিপিট করছেন লাইনটা, যে কাল ভৈরবের বেশে যে বীর বিপ্লবীরা এসেছেন, ধ্বংস ঘটাচ্ছেন চারিদিকে, প্রলয় ঘটাচ্ছেন চারিদিকে, এবং অট্টহাসি হাসছেন। কারণ ধ্বংস ঘটাতেই এসেছেন, জীর্ণ পুরনো সব কিছুকে ধ্বংস করতেই।
সেই জন্যই অট্টহাসি তাদের, এবং সেই অট্টহাসিতে সমগ্র পৃথিবী ভয়ে ত্রস্ত হয়ে স্তব্ধ হয়ে রয়েছে। ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আবার আসছে সেই ধ্রুবপদটি। কবি তাহলে ভয়ে ত্রস্ত পরাধীন ভারতীয়দের বলছেন যে তোমরা কেন চুপ করে আছো, তোমরা এই বীর বিপ্লবীদের জয়ধ্বনি করো। তাদের সম্পর্কে কবি এবার কি বলছেন? দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। দ্বাদশ রবি, দ্বাদশ রবি কথার অর্থ হলো মধ্যাহ্নের সূর্য, দুপুর বেলাকার সূর্য। বহ্নি জ্বালা অর্থাৎ আগুনের মতো জ্বালা, অর্থাৎ এই যে শিবের মতো রুদ্র মূর্তিতে যে বীর বিপ্লবীদের আগমন ঘটেছে আজকে, তাদের দু চোখে রয়েছে মধ্যাহ্নের সূর্যের অগ্নি জ্বালা, আগুন ঝরছে তাদের দুই চোখ দিয়ে, এবং দিক দিগন্তরের কাঁদন তাদের পিঙ্গল জটায় যেন লুটিয়ে পড়ছে। পিঙ্গল কথাটার অর্থ হচ্ছে তামাটে বর্ণ। কেমন? পিঙ্গল কথার অর্থ হচ্ছে তামাটে বর্ণ, অর্থাৎ আগুনের মতো রং, একটু হলদে আভাযুক্ত, ঠিক মহাদেবের চুলের রং যেটা। তাহলে পিঙ্গল আমরা এখানে বলতেই পারি যে হলুদ আভাযুক্ত ঈষৎ লাল রং, হলুদ আভাযুক্ত ঈষৎ লাল রং। অন্য অর্থ আরেকটা হতে পারে তামাটে, তাহলেই তুমি শিবের সঙ্গে কানেক্ট করতে পারবে। দিগন্তর মানে হচ্ছে বিভিন্ন দিক, বিভিন্ন দিক। কবি এখানে যেটা বলছেন যে এই বীর বিপ্লবীদের দু চোখে জ্বলছে মধ্যাহ্নের সূর্যের অগ্নি জ্বালা, এবং দিক দিগন্তরের অর্থাৎ চারিদিকের পরাধীন ভারতীয়দের, বৈষম্যের শিকার ভারতীয়দের কান্না যেন তাদের পিঙ্গল জটায় লুটিয়ে পড়ছে। কারণ তারা তো রুদ্র শিবের মূর্তিতেই এসেছেন, সেই জন্যেই জটার প্রসঙ্গটা এলো। তাহলে এই যে চারিদিকের মানুষের যে হাহাকার, যে কান্না, সেটা শুনে এই বীর বিপ্লবীরা স্থির থাকতে পারছেন না। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপোল তলে। সেই কান্নায় তাদের চোখ দিয়েও বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ছে তাদের গালে। কপোল তলে মানে হচ্ছে গালে, এবং তাদের চোখ থেকে এক বিন্দু জল ঝরে পড়া মানেই তাতেই 7 সমুদ্র আলোড়িত হয়ে উঠছে। সপ্ত মহাসিন্ধু মানে হচ্ছে 7 সমুদ্র। চারিদিকের পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়রা যেভাবে শোষিত, অত্যাচারিত, অপমানিত হয়ে চলেছে, সেই কান্না তাদের কানে যাচ্ছে, তাদের জটায় সেই কান্না লুটিয়ে পড়ছে, সেই কান্নায় তাদের মনও কাঁদছে, তাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জলের মধ্যে মিশে আছে ভয়ঙ্কর ক্রোধ। সেই জন্য তাদের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়া মানেই তাতে যেন সপ্ত মহাসিন্ধু উত্তাল আলোড়িত হয়ে উঠছে, আরো প্রলয়, আরো ধ্বংস ঘনিয়ে তুলছে তারা। অথচ বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর। তারা যেরকম একদিকে ধ্বংসের মূর্তিতে আবির্ভূত হচ্ছেন, তেমনি আরেক দিকে তারাই কিন্তু সৃষ্টিকর্তা। সেই জন্যেই কবি বলছেন এই বীর বিপ্লবীদের মহাবাহুর উপরেই বিশ্ব মায়ের আসন পাতা রয়েছে। কোয়েশ্চেনটা আমরা এখান থেকে করে নেব, বিশ্ব মায়ের আসন
কোথায় পাতা রয়েছে? বিশ্ব মায়ের আসন কোথায় পাতা রয়েছে? রুদ্ররূপী শিবের বেশে যে বীর বিপ্লবীরা ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য এসেছেন, তাদের বিশাল বাহুর ওপর বিশ্বমায়ের আসন পাতা রয়েছে। ক্লিয়ার? হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। কারা হাঁকছে? এই বীর বিপ্লবীরা, যারা প্রলয়ঙ্কর মূর্তিতে এসেছেন এবং এই প্রলয়ের জন্যই তারা জয়ধ্বনি হাঁকছেন, জয় প্রলয়ঙ্কর, প্রলয়ের জয় হোক, ধ্বংসের জয় হোক। কারণ ধ্বংস না হলে নতুন সৃষ্টি তো আমরা করতে পারবো না। আর সেই জন্যেই কবি আবারও বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। কবি এবার কি বলছেন? মা ভৈ মা ভৈ। কথাটার অর্থ কি? এই যে কথাটা আমরা এইমাত্র পড়লাম, মা ভৈ, কথার অর্থই হচ্ছে ভয় করো না। মা ভৈ কথার অর্থ হলো ভয় করো না। তাহলে কবি এখানে সরাসরি ব্যবহার করছেন, ডিরেক্ট স্পিচ। কবি তাহলে এখানে কাদের ভয় পেতে বারণ করছেন? কবি এখানে পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের ভয় পেতে বারণ করছেন। তিনি কি বলছেন? জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। তাহলে কবি বলছেন যে সারা জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসছে, সারা জগৎ জুড়ে ধ্বংস ঘনিয়ে আসছে, কিন্তু সেই ধ্বংস দেখে তোমরা ভয় পেও না। কারণ এই যে টার্মটা দেওয়া হয়েছে মুমূর্ষু, এই কথার অর্থ হলো মৃতপ্রায়। জরায় মরা কথার অর্থ হচ্ছে জরাগ্রস্ত। অর্থাৎ যে জরাগ্রস্ত মৃতপ্রায় ভারতীয়রা ইংরেজ শাসনের অধীনে ধুঁকতে ধুঁকতে বাঁচছে, মরে মরে বেঁচে রয়েছে যারা, তাদের প্রাণ কিন্তু লুকোনো রয়েছে ওই বিনাশের মধ্যেই। তাহলে এই লাইন দুটোয় কবি কি বলছেন? প্রথমেই তিনি পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের ভয় পেতে বারণ করছেন, সরাসরি বলছেন ভয় করো না। কারণ জগৎ জুড়ে যে ধ্বংস ঘনিয়ে আসছে, সেই ধ্বংসের মধ্যেই কিন্তু জরাগ্রস্ত মৃতপ্রায় ভারতীয়দের নবপ্রাণতার সম্ভাবনা রয়েছে। এই ধ্বংস মানেই তারা নতুন করে প্রাণ ফিরে পাবে এই বিনাশের মধ্যে দিয়ে। কবি বলছেন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে। এই যে বললাম টার্মটা মহানিশা, মহানিশা কথার অর্থ হলো গভীর রাত্রি। কেমন? এবার অরুণ হেসে, অরুণ হেসে কথার অর্থ হলো নবোদিত সূর্যের হাসি হেসে। নবোদিত সূর্যের হাসি হেসে। মহানিশা গভীর রাত্রি। কিসের গভীর রাত? এই যে আমাদের ভারতবর্ষে দীর্ঘদিন ধরে যে পরাধীনতার অন্ধকার হয়ে রয়েছে, সেই দীর্ঘ পরাধীনতার গভীর রাত্রির শেষে
নবোদিত সূর্যের হাসি নিয়ে নতুন ভোরের উদয় হবে। কেমন? এবং সেই সূর্যের করুণ বেশ থাকবে। করুণ বেশ স্মরণ করিয়ে দেবে স্বাধীনতা সংগ্রামীদের, বীর বিপ্লবীদের আত্মত্যাগ, আত্মবলিদানের করুণ কাহিনীকে। তাহলে এখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নেব সেটা হচ্ছে, উষা কিভাবে আসবে? উষা কিভাবে আসবে? আনসারটা কিভাবে আসবে? যে পরাধীনতার গভীর রাত্রির অবসানে নবোদিত সূর্যের হাসি হেসে উষা আসবেন, কিন্তু করুণ বেশে আসবেন। কেমন? এবার যদি তোমাকে এই লাইনটা তুলে কোয়েশ্চেন আসে যে উষা করুণ বেশে আসবে কেন? উষা করুণ বেশে আসবে কেন? প্রথম কথা, উষা মানে হচ্ছে ভোর, এইটা খেয়াল রাখতে হবে। এবার এই যে ভোর, নতুন যে ভোর আসবে পরাধীনতার রাত্রি শেষে, সেই ভোর করুণ বেশে আসবে কেন? কারণ এই যে স্বাধীনতা আমরা অর্জন করব, যে নতুন স্বাধীনতার ভোর আমরা দেখতে পাবো, সেই স্বাধীনতা কিন্তু খুব সহজে অর্জিত হবে না। তার মধ্যে দিয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিপ্লবীদের আত্মত্যাগ, আত্মবলিদানের করুণ কাহিনীটাকেও। সেই জন্যেই উষা করুণ বেশে আসবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, অর্থাৎ এই যে রুদ্ররূপী মহাদেব দিগম্বর, তার জটায় আবার হাসবে নবীন চাঁদের জ্যোৎস্না। শিশু চাঁদ মানে হচ্ছে নবীন চাঁদ, অর্থাৎ যখন প্রলয় ঘনিয়ে আসছে তখন রুদ্ররূপী শিব তার জটা দোলাচ্ছেন। যখন সেই প্রলয়ের শেষে, যখন সব কিছু শান্ত হবে, ভারতবর্ষ স্বাধীন হবে, যখন তার জটাটাও স্থির হবে, তখন সেই জটায় শোভিত হবে নবীন চাঁদের জ্যোৎস্না। শিশু চাঁদের কর মানে হচ্ছে নবীন চাঁদের জ্যোৎস্না। সেই সুন্দর দিনে, সেই স্বাধীনতার সুন্দর দিনে, সেই নবীন চাঁদের শুভ্র জ্যোৎস্নায় আমাদের সবার ঘর ভরে যাবে। আর সেই জন্যেই আজকে প্রলয় বয়ে আনলেও কবি আবারও বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। সেই প্রলয় দেখে তোরা কেউ ভয় পাস না। এবার পরের পাতা, নেক্সট পেজে আমরা কি দেখছি? নেক্সট পেজে আমরা যেটা দেখছি যে কবি কি বলছেন? কবি বলছেন, ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে, রনিয়ে ওঠে রেশার কাঁদন বজ্র গানে ঝড় তুফানে, খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগন তলের নীল খিলানে। কবি বলছেন, ভয়ঙ্কর শিবের বেশে যে বীর বিপ্লবীরা আসছেন তারা হলেন মহাকালের রথের সারথি। তারা তাদের রক্ততড়িতের চাবুকের আঘাতে ঘোড়া ছোটাচ্ছেন, যে আঘাতে ঘোড়াগুলো রেশাধ্বনি করছে, যেন প্রচণ্ড কান্নায় চিৎকার করছে তারা। এবং আকাশ জুড়ে প্রচণ্ড ঝড়, তুফান, বজ্র, বিদ্যুৎ সব কিছু একসঙ্গে ঝলকে উঠছে। এবং ছুটে আসা সেই ঘোড়াগুলোর খুরের দাপট তারায় তালায় লেগে যেন উল্কা ছোটাচ্ছে নীল খিলানে, গগন তলের নীল খিলানে। নীল খিলান কথাটার অর্থ কি? নীল খিলান কথাটা বলতে আমরা বুঝি যে নীল আকাশরূপী অর্ধ গোলাকার যে স্থাপত্য,
নীল আকাশরূপী অর্ধ গোলাকার যে স্থাপত্য, আর্চ শেপ যেটাকে আমরা বলি, তাহলে কবি আকাশটাকে কল্পনা করছেন একটা আর্চ শেপের, যেটা নীল রঙের। কেমন? সেই জন্যই বলা হচ্ছে নীল খিলান। এবারে তাহলে কবি যেটা বলতে চাইছেন, কবি কি বলছেন এখানে? কবি যেটা বলতে চাইছেন যে আকাশের বিদ্যুৎ চমক, আমি আবার সেই কালবৈশাখীর রেফারেন্সটাই আনছি, কারণ ওটাকে ধরে থাকতে হবে। কবি এখানে সেই কালবৈশাখীর সময় আকাশের যে বিদ্যুৎ চমক হয় সেটাকে ভাবছেন যেন মহাকালের রথের সারথির চাবুক, এবং ঝড় বৃষ্টি বজ্রপাতের শব্দ যেন সেই রথের ঘোড়ার আর্তরব। মহাকালের সারথি কারা? মহাকাল অর্থাৎ রুদ্ররূপী শিব। মহাকালের রথের সারথি হচ্ছেন এই বীর বিপ্লবীরা। তারা প্রলয় বয়ে আনছেন, এবং সেই যে ঘোড়ার খুরের দাপটেই উল্কা ছুটছে আকাশ থেকে। ঠিক আছে? কবি দেখেছেন মানুষের দেবতা বন্দী হয়ে রয়েছেন অন্ধকার কারাগারে, সেখানে পাষাণ বেদির হাঁড়ি কাঠে তিনি বাঁধা, তাকে উদ্ধারের জন্যেই ছুটে আসছেন সেই মহাকাল সারথি। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। তাহলে এই জায়গাটা আমি আর একবার ছোট্ট করে একটু বলে নিই। সেটা হচ্ছে কবি এখানে যেটা বলতে চাইছেন, কি বললেন? তিনি বলছেন ওই সে মহাকাল সারথি, অর্থাৎ মহাকালের রথের সারথি যিনি, বীর বিপ্লবীরা, তারা রক্ত তড়িৎ চাবুক হানছে। আকাশের বিদ্যুৎ চমককে তাদের সেই চাবুকের আঘাত বলে কবি কল্পনা করে নিচ্ছেন। এবং এই যে ঝড় তুফান বজ্র বিদ্যুৎ, এগুলো যেন সেই মহাকালের রথের ঘোড়ার কান্না চিৎকার, সেই রথের ঘোড়ার খুরের ধাক্কায় দাপটে তারায় থেকে উল্কা ছুটে বেরোচ্ছে, চারদিক থেকে যেন আগুনের ফুলকি ছুটে বেরোচ্ছে নীল আকাশ জুড়ে। অর্থাৎ একটা সর্বব্যাপী ধ্বংস, সর্বব্যাপী একটা প্রলয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড ঝড় উঠেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। কেন হচ্ছে এটা? অন্ধকারার বদ্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে। দেবতা বলতে এখানে কবি ভারতীয় বীর বিপ্লবীদের বুঝিয়েছেন, সেটা ভুললে চলবে না। অন্ধকার কারাগারের যে গভীর কুয়োর মতো যে বদ্ধতা, তার মধ্যে ভারতীয় বীর বিপ্লবীরা, যারা মানুষের দেবতা, যারা মানুষকে স্বাধীন করবার জন্যে এসেছেন, তারা আজকে যজ্ঞ জূপে অর্থাৎ হাঁড়ি কাঠে, হাঁড়ি কাঠ নিশ্চয়ই দেখেছো তোমরা, যখন বলি দেওয়া হয় যেখানটাতে সেই বলির বস্তুটাকে স্থাপন করা হয় সেটাকেই বলা হয় হাঁড়ি কাঠ। তাহলে ইংরেজদের অন্ধকার কারাগারে বন্ধ কূপের মধ্যে মানুষের দেবতা ভারতীয় বীর বিপ্লবীরা হাঁড়ি কাঠে বাঁধা, পাষাণ বেদির সঙ্গে শিকলে বেঁধে রাখা হয়েছে তাদের। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর। তাহলে যেখানে মানুষের দেবতা বীর বিপ্লবীরা বন্দী হয়ে রয়েছেন, তাদেরকে সেই বন্দিত্ব থেকে মুক্ত করবার এই তো উপযুক্ত সময়। আর সেই জন্যেই তো মহাকালের রথের সারথি হয়ে এই প্রলয়ঙ্কর শিবের বেশে বীর বিপ্লবীরাই ছুটে এসছেন তাদের বন্ধুদেরকে কারামুক্ত করবার জন্য। রথ ঘর ঘর মানে হচ্ছে রথের চাকার শব্দ, রথের চাকার শব্দ। এবার যেহেতু এটাই উপযুক্ত সময়,
এই প্রলয় ঘনিয়ে তোলবার। কারণ পরাধীন ভারতীয়দের সঙ্গে সঙ্গে এই হাঁড়ি কাঠে বন্দী হয়ে থাকা, পাষাণ বেদিতে শৃঙ্খলিত হয়ে থাকা বিপ্লবীদেরও মুক্ত করবার সময় এটা। সেই জন্যেই মহাকালের রথের সারথীর এটাই আসবার সময়। তার রথ ঘর ঘর কবি শুনতে পাচ্ছেন এবং তিনি আনন্দিত। তাই বলছেন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বারবার তিনি এই ধ্রুবপদের মতো মন্ত্র শব্দগুলোকে উচ্চারণ করে আমাদের পাঠকের মনে, পরাধীন ভারতীয়দের মনে, কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের মনে স্বাধীনতার বার্তা জাগাতে চাইছেন, স্বাধীনতার মন্ত্রে তাদেরকে উজ্জীবিত করতে চাইছেন। কবি বলছেন, এবার একদম স্পষ্ট করে বলছেন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। কবি বলছেন, চারিদিকের এই ধ্বংস দেখে তুই ভয় পাচ্ছিস কেন? কারণ এটা জেনে রাখ যে এই প্রলয়ের মধ্যেই কিন্তু নতুন সৃষ্টির বেদনাটা লুকিয়ে রয়েছে। যে নবীন আসছে, যে কাল ভয়ঙ্করের বেশে যে নবীন বিপ্লবীরা আসছে, তারা কিন্তু এই জীবনহারা ভারতীয়দের সমস্ত অসুন্দরকে দূর করে তাদের আবার জীবন ফিরিয়ে দেবে, তাদের জীবনে আবার সুন্দরের বার্তা বহন করবে। কেমন? তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেনটা নিয়ে নেব, কবি কাদের কেন ধ্বংস দেখে ভয় পেতে বারণ করেছেন? কবি কাদের কেন ধ্বংস দেখে ভয় পেতে বারণ করেছেন? এইটা যদি তোমার কোয়েশ্চেন হয় তাহলে তোমার আনসার কি হবে? কবি বিধ্বংসী প্রলয়কে দেখে পরাধীন ভারতীয়দের ভয় পেতে বারণ করেছেন, কারণ যারা এই প্রলয় বয়ে নিয়ে আসছেন সেই বীর বিপ্লবীদের প্রলয় বা ধ্বংসের মধ্যেই রয়েছে নবসৃষ্টির সম্ভাবনা। তারা সমস্ত জীবনহারা অসুন্দরকে ছেদন করে নতুন জীবনে নবপ্রাণ প্রাচুর্যে সব কিছুকে ভরিয়ে তুলবেন। তাই তাদের প্রলয়ঙ্কর রূপ দেখে যেন আমরা কেউ ভয় না পাই। কবি আবার বলছেন, তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে, কারণ ভেঙে আবার গড়তে জানে সে চূড় সুন্দর। তাহলে এই কথাটাই কবি বারবার বলছেন যে সে প্রলয় বয়ে আনছে, সে মানে রুদ্র শিবের বেশে আসা বীর বিপ্লবীরা, তারা ধ্বংস বয়ে আনছে। সেই জন্যেই তাদের এই রকম এলোমেলো কেশ, সেই জন্যেই তাদের এরকম ধ্বংসাত্মক মূর্তি, কারণ তারা ধ্বংস বয়ে আনছে। ধ্বংস বয়ে আনলেও তাদের মুখে কিন্তু একটা মিষ্টি সুন্দর হাসি লেগে রয়েছে, কারণ তারা ভেঙে আবার গড়তে জানে। তারা ভাঙবে কোনগুলো? যা কিছু জীর্ণ, যা কিছু পুরনো, সেইগুলোকে ভাঙবে। ইংরেজ শাসনের অবসান ঘটাবে, সামাজিক বৈষম্যকে দূর করবে, করে একটা নতুন কিছুকে সৃষ্টি করবে। সেই জন্যেই তারা প্রলয়ঙ্কর হলেও তারা চিরসুন্দর। কেমন? তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেন নিয়ে নেব, সেটা হচ্ছে, কে আবার ভেঙে গড়তে জানে? কে আবার ভেঙে গড়তে জানে? রুদ্র শিবের মূর্তিতে আসা ভারতীয় বীর বিপ্লবীরা যারা চিরসুন্দর, তারাই ভেঙে আবার গড়তে জানে। হয়ে গেল তোমার ছোট্ট করে আনসার। কবি সেই জন্য আবার বলছেন, আজই তোদের ভয়ের কিচ্ছু নেই রে, তোরা জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর।
ওই ভাঙা গড়া খেলা যে তার, কিসের তবে ডর? তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর। অর্থাৎ এই যে ভাঙা গড়া খেলা, এই যে রুদ্র শিবের মূর্তিতে যে বীর বিপ্লবীরা আসছেন, তারা প্রলয় বয়ে আনছেন, ধ্বংস ঘটাচ্ছেন, যা কিছু জীর্ণ, যা কিছু পুরনো, সেই সমস্ত কিছুকে ভেঙে চুরে তছনছ করবেন, করে তারই ওপরে আবার নতুন করে সৃষ্টি করবেন। এবং এই ভাঙা গড়া খেলাই যে তার আসল উদ্দেশ্য, তাহলে কিসের ডর? তাহলে এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে নেব, কার ভাঙা গড়া খেলার কথা বলা হয়েছে? কার ভাঙা গড়া খেলার কথা বলা হয়েছে? তোমার আনসার কি হবে? রুদ্র শিবের বেশে যে ভারতীয় বীর বিপ্লবীরা আসছেন, তাদের ভাঙা গড়া খেলার কথা বলা হয়েছে। এবার এইখান থেকে যে কোয়েশ্চেনটা, কিসের তবে ডর? কবি কাদের উদ্দেশ্যে, কেন এই কথা বলেছেন? কেন এই কথা বলেছেন? তাহলে কবি পরাধীন কুসংস্কারাচ্ছন্ন ভারতীয়দের উদ্দেশ্যে এই কথা বলেছেন, কারণ রুদ্র শিবের বেশে যে ভারতীয় বীর বিপ্লবীরা আসছেন, তারা ভেঙে আবার নতুনের সৃষ্টি করবেন, তাই তারা যেন ভয় না পায়। এবার কবি বলছেন বধূরা প্রদীপ তুলে ধর। তাহলে এই যে প্রলয়ঙ্কর শিবের বেশে যে বিপ্লবীরা আসছেন, তাদের আলটিমেট লক্ষ্যটা কি? যে সমস্ত কিছু জীর্ণতার অবসান ঘটিয়ে আমরা নতুনের শুভ সূচনা করব। সেই জন্যেই তাদেরকে বরণ করে নেবার জন্যেই কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলছেন। কোয়েশ্চেনটা নিয়ে নাও, কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? কবি কাদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? আনসার তাহলে কি আসবে? আনসার যেটা আসবে সেটা হচ্ছে যে রুদ্র শিবের বেশে ভারতীয় বীর বিপ্লবীরা প্রলয় ঘনিয়ে তুললেও সেই ধ্বংসের মধ্যে দিয়ে তারা নতুনের সৃষ্টি করবেন, আর সেই জন্যেই তাদের বরণ করে নিতে কবি বধূদের প্রদীপ তুলে ধরতে বলছেন। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। তাহলে সুন্দর বলতে ভারতীয় বীর বিপ্লবীদের বোঝানো হচ্ছে, যারা কাল ভয়ঙ্করের রূপ ধরে আসছে, রুদ্র শিবের বেশ ধরে। ভীষণভাবে এখান থেকে এই কোয়েশ্চেনটা আসে যে সুন্দর কিসের বেশে আসছে? সুন্দর কিসের বেশে আসছে? তুমি আনসারটা কি দেবে? সুন্দর অর্থাৎ ভারতীয় বীর বিপ্লবীরা কাল ভয়ঙ্করের বেশে আসছে, একদম এই টার্মটাই ইউজ করবে। এবার কাল ভয়ঙ্কর কথাটার অর্থ আমি এখানে দিয়ে দিচ্ছি, রুদ্ররূপী মহাদেব। রুদ্ররূপী মহাদেব। কবি শেষ করছেন সেই ধ্রুবপদটা দিয়ে। তাহলে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরী আসছেন আলটিমেটলি। এই বিপ্লবীরা তাহলে সুন্দর, ভেঙে তাঁরাই আবার নতুন গড়বেন, সমস্ত জীর্ণ পুরাতনের অবসান ঘটিয়ে নতুনের সৃজন করবেন, তাই তারা সুন্দর। তাই কবি বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে প্রলয়োল্লাস কথাটার মানে হচ্ছে প্রলয়ের কারণে উল্লাস বা আনন্দ।
প্রলয় বা ধ্বংস দেখে কারোর মনে আনন্দ জাগে না, কিন্তু কবি এখানে যে প্রলয়ের কথা বলেছেন সেই প্রলয় তোমার আমার সারা দেশের মানুষের মঙ্গলের জন্য, ইংরেজ শাসনের অবসানের জন্য, সামাজিক বৈষম্য দূর করবার জন্য। সেই জন্যেই এই প্রলয় যখন ঘটছে, সেই প্রলয় দেখে কবির যে হর্ষ, কবির যে আনন্দ, কবির যে উল্লাস ফুটে উঠেছে, তাই কবিতাটার নাম প্রলয়োল্লাস। কেমন? ক্লিয়ার সবার কাছে? ভালো করে পড়ে নিও। কারোর যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে জিজ্ঞাসা করে নিও। আর আগের অন্যান্য ভিডিওর লিঙ্ক পেতে তোমরা ডেসক্রিপশনটা একবার দেখো, আর ভিডিওর ওপরেও যে আই বাটন রয়েছে সেই আই বাটনে ক্লিক করলেও তোমরা কিন্তু আমার আগের পড়ানোর ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে, আজকে ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।